পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচটি খুব ইম্পর্টেন্ট পর্তুগালের জন্য। কলম্বিয়ার জন্য ইম্পর্টেন্ট, বাট পর্তুগালের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। কেননা পর্তুগাল যদি এই ম্যাচটা হারে বা ড্র করে, তখন তাদের যে পজিশন হবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। এখন গ্রুপ চ্যাম্পিয়ন না হলে তারা আলটিমেটলি যেটা হবে, তারা ব্র্যাকেট চেঞ্জ হয়ে চলে যাবে ফ্রান্সের সাইডে। তো ফ্রান্সের সাইডে স্পেন আছে, ফ্রান্স আছে। সো ওই পাঁচটাতে আলটিমেটলি পর্তুগাল এখনই যেতে চাইবে না। কেননা পর্তুগাল যদি সেকেন্ড হয়ে যায়, তখন তাদের রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল এগুলোতে স্পেন এবং ফ্রান্সের সাথে দেখা হয়ে যেতে পারে। সো এই জায়গাটা আলটিমেটলি তারা চাইবে অ্যাভয়েড করতে। অন্যদিকে কলম্বিয়ার যে অবস্থা, কলম্বিয়া টুর্নামেন্ট শুরু করার সময় তাদেরকে আলটিমেটলি সবাই সেকেন্ড হিসেবে ধরে নিয়েছিল, বাট কলম্বিয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে। তারা যদি এই ম্যাচটা জিততে পারে, তারা সরাসরি এই পাশের ব্র্যাকেটে চলে আসবে। তাদের তখন যে আলটিমেটলি ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই পাঁচটাতে তারা চলে আসবে। যদিও ইংল্যান্ডের সাথে আলটিমেটলি খেলা পড়বে ব্রাজিলেরই, সো ইংল্যান্ডকে তারা পাওয়ার চান্স খুব কম। সো সেই জায়গা থেকে আহ, এখানে কলম্বিয়া নর্মালি যদি দ্বিতীয় হতো, তারা আলটিমেটলি ফ্রান্স, জার্মানি, স্পেন এদেরকে ফেস করতো। জার্মানিকে অবশ্য কলম্বিয়া নাও পেতে পারে। সো এখন এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই ম্যাচে আলটিমেটলি রেজাল্টটা কী হবে। এই ম্যাচে পর্তুগাল আসলে কোন অ্যাপ্রোচে খেলবে। পর্তুগালের যে বিষয়টা, পর্তুগালের বর্তমানে আমি মনে করি যে পর্তুগাল দল হিসেবে তাদের যদি আপনি প্লেয়ারের স্কিল দেখেন, প্লেয়ারের নেম ভ্যালু দেখেন, ফেম ভ্যালু দেখেন, সেখান থেকে আমি বলবো যে তাদের যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে, স্কিলফুল প্লেয়ার আছে। বাট প্রবলেমটা কোথায়? পর্তুগালের প্রবলেম আসলে অপোনেন্ট না, পর্তুগালের প্রবলেম কোচও না। পর্তুগালের প্রবলেম হচ্ছে তাদের যারা মাঠে খেলে তারাই। তারা নিজেদের মধ্যে টিম বন্ডিংটা নাই। তাদের প্রথম ম্যাচে ওই টিম বন্ডিংটা দেখা যায় নাই, অ্যান্ড ওই কারণেই তারা আলটিমেটলি প্রথম ম্যাচটা ড্র করে ফেলে। সেকেন্ড ম্যাচে তারা ওই টিম বন্ডিংটা তারা ডেভেলপ করেছে, ডেভেলপ করাতে তারা একটা ভালো স্কোর দিতে পারছে, একটা ভালো খেলা দিতে পারছে। তারা 5-0 ম্যাচটা জিতেছে। কিন্তু এরপরও অনেক জায়গা থেকে থাকে, অ্যান্ড এরপরও অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে কাজ করতে হবে। আমার কাছে মনে হয় কি, পর্তুগাল যদি তারা নিজেদের জায়গায়, তারা যদি নিজেদের মতো খেলাটা খেলতে চায়, তারা যদি অ্যাজ এ টিম খেলতে পারে, তাদের জন্য প্রত্যেকটা ম্যাচই অনেক ইজি হয়ে যাবে। দেখেন, যে দলে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, যে দলে আপনার ব্রুনো ফার্নান্দেজ আছে, সেখানে আসলে আপনার গোল স্কোরিংয়ের ক্ষেত্রে প্রবলেম থাকার কথা ছিল না। আর নুনো মেন্ডেসের মতো প্লেয়ার আছে, সো তাদের আলটিমেটলি প্লেয়ারের অভাব নেই। তাদের প্লেয়ার যদি দেখেন, তাদের বেঞ্চেও খুব ভালো ভালো প্লেয়ার থাকে। সো সেই জায়গা থেকে আপনার তাদের আসলে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে তারা একটা প্লেয়ার আর একটা প্লেয়ারের সাথে যে বন্ডিংটা থাকার দরকার ছিল মাঠের খেলায়, সেটা স্পষ্টত দেখা যায় না। অ্যান্ড ওই যে আপনি যখন ন্যাশনাল টিমে খেলতে আসেন, তখন আপনাকে ন্যাশনাল টিমের হয়ে খেলতে হয়, আপনি দেশের জন্য খেলতে হয়, আপনাকে দেশের হয়ে গোল করতে হয়, সেটা মাথায় রাখতে হবে। দেশের জন্য গোল করাটা কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনার প্রপার টাইমে প্রপার মানুষটার দিকে পাস দেওয়া হয়, গোলের চান্সগুলো ক্রিয়েট করা হয়, তখনই আলটিমেটলি ম্যাচ থেকে ফলাফল আসে। এখন এখানে ম্যাটার করে না যে ওই জায়গায় আসলে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, নাকি ব্রুনো ফার্নান্দেজ আছে, নাকি অন্য যে কোনো কেউ আছে। সো এটা আসলে ম্যাটার করতেছে আপনি আপনার ওই চান্সগুলো, ক্রিয়েটগুলো যে করতেছেন, ওগুলো আসলে ইউটিলাইজ করতেছেন কিনা, বা আপনি আসলে সুযোগ পেয়ে ওই চান্সগুলো ক্রিয়েট করতে পারতেছেন কিনা। এখন এই জিনিসটাতে আলটিমেটলি পর্তুগালকে ফোকাস করতে হবে। পর্তুগালের আরেকটা সমস্যা হচ্ছে, তারা বাইরে সমালোচনা হলে তারা যখন দল থেকে কথা বলা আরম্ভ করে, সেটাও খুব একটা খারাপ দিক। কেননা আপনি একটা টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় আপনি ড্রেসিং রুম থেকে আপনার প্লেয়াররা যখন কথা বলবে, সেটা আলটিমেটলি আপনি একটা ভুল মেসেজ দিচ্ছেন ইন্টারন্যাশনাল নেশনকে দেওয়া, বা পুরো পৃথিবীকে আপনি আলটিমেটলি যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্রেসিং রুমের পরিবেশ ঠিক নেই, বা আমাদের প্লেয়ারদের মধ্যে বন্ডিং নেই। ওইটাই আপনারা আলটিমেটলি বোঝাচ্ছেন। সো সমালোচনা হবেই, সমালোচনা আপনাকে আলটিমেটলি মাঠের খেলা দিয়ে রিপ্লাই দিতে হবে। আপনি যদি সেখানে মুখে কথা বলে ফেলেন, তখন আসলে আপনি ওই খেলার মধ্যে আর থাকতেছেন না। এই ভুলটাই পর্তুগাল প্রথম ম্যাচের পরে করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা যথেষ্ট ভালো কামব্যাক দিয়েছে, উজবেকিস্তানের সাথে তারা যথেষ্ট ভালো খেলছে। অ্যান্ড আমি যদি সরাসরি এখন খেলায় চলে আসি, কলম্বিয়ার অবশ্যই ভালো ভালো প্লেয়ার আছে, লুইস দিয়াজ আছে, রদ্রিগেজ আছে। বাট দিন শেষে আমার কাছে মনে হয়, কলম্বিয়া যেভাবে লুইস দিয়াজ বললো যে না, পর্তুগাল আলটিমেটলি উজবেকিস্তানের সাথে যেভাবে খেলেছে সেটা আমাদের সাথে খেলতে পারবে না,
তারা নিজেদের কাছেই যে রেজাল্টটা রাখতে চাচ্ছে বা তারা ওই কনফিডেন্সে আছে, কিন্তু আমার কাছে মনে হয় দিন শেষে পর্তুগাল যদি তাদের খেলাটা দিতে পারে, তাদের টিম বন্ডিংটা রেখে তারা যদি টিমের জন্য খেলতে পারে, আম, তখন আসলে খুব একটা কঠিন হবে না তাদের এই ম্যাচটা থেকে জয় বের করতে। অ্যান্ড মোস্টলি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আম, কলম্বিয়া প্রেস করে খেলবে, তাদের অ্যাটাকিং সাইড ভালো, তাদের আলটিমেটলি ডিফেন্সও ভালো, অ্যান্ড তারা খুব ফিজিক্যালি খুবই স্ট্রং। বাট অন্যদিকে আপনি যদি পর্তুগালের দিকে আসেন, পর্তুগালের কিন্তু মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, অ্যান্ড অ্যাটাকিং সাইড বলেন, তিনটাই কিন্তু যথেষ্ট ভালো। আপনি খুব ব্যালেন্স একটা টিম পর্তুগাল। অ্যান্ড ওই ব্যালেন্স টিমের অ্যাগেনস্টে কলম্বিয়া আসলে মাঠে কতটুকু এক্সিকিউট করতে পারবে সেটা একটা দেখার বিষয়। অ্যান্ড অন্যদিকে পর্তুগাল যদি উজবেকিস্তানের সাথে তারা যেভাবে শুরু করেছিল সেভাবে শুরু করতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদো যদি গোল পায়, তখন আলটিমেটলি কলম্বিয়ার খুব একটা চান্স থাকতেছে না। আমি যদি পার্সোনালি এই ম্যাচের প্রেডিকশন করতে যাই, আমার কাছে মনে হয় এই ম্যাচটি পর্তুগাল 3-1 জিততে পারে। অ্যান্ড যদি দেখা যায় ম্যাচটা খুব ফাইট হচ্ছে, সেক্ষেত্রে আপনি ড্র দেখতে পারেন। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।